দর্শক, ন্যানো ইউরিয়া সংক্রান্ত প্রতিবেদনটি আমরা দেখলাম। এবার আবারও আমরা আলোচনায় ফিরব। ডক্টর জাহাঙ্গীর আলম খান, আপনাকে বলতে চাই, প্রতিবেদনটি দেখছিলাম, আমরা অনেক কিছুই জানলাম। তো এখন আসলে জানতে চাই যে ন্যানো প্রযুক্তির যে ইউরিয়া সারে খরচ কমবে, তো সেখানে দেখা যায় বেসরকারি কিছু প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে আসছে। এখানে সরকারি প্রতিষ্ঠান কতটুকু এগিয়ে আসবে বলে আপনার মনে হয়, বা সরকারিভাবে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? দেখুন, এটা এখনো সায়েন্টিফিক পর্যায়ে আছে, কমার্শিয়াল পর্যায়ে এখনো আসেনি। দ্বিতীয়ত, এটা কমার্শিয়াল পর্যায়ে আসার আগে এটা প্যাটেন্ট দরকার, যেটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় করে। বাণিজ্য মন্ত্রণালয় যখন করবে তার আগে এটা ছাড়পত্র দরকার কৃষি মন্ত্রণালয় থেকে, এবং কৃষি মন্ত্রণালয় হলো এটার প্রকৃত ব্যবহারকারী, ইউজার। এবং এখানের মধ্যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, যারা অ্যাপেক্স বডি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আছে এবং কৃষি সম্প্রসারণ বিভাগ আছে, তাদের মতামত দরকার। এবং তারা এটার মতামত দেওয়ার আগে তারা এটা দেখবে, পরীক্ষা করবে। তো আমি ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল, কথা হয়েছে, আমি বলেছি যে আপনি একটা সেমিনার দেন, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের সেমিনার দেন, আপনার কি বক্তব্য এটা সবাই শুনবে, এবং আপনি কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এটা দেখবে। দেখার পরে নিশ্চয়ই সবাই খুব উদ্যোগী হবে, এবং অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই, এবং উনি অভিনন্দনযোগ্য একটা কাজ করেছেন। এবং আমরা সবসময়ই নতুন উদ্ভাবন, নতুন প্রযুক্তিকে স্বাগত জানাই। তো ওনার যে কাজ করেছে সেই কাজটাকে আমরা খুব বড় করেই দেখি, কিন্তু তার আগে এটা যখন আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটার প্যাটেন্ট স্বীকৃতি পাবে, তার আগে তারপরে আমাদের যে কমার্শিয়াল লেভেলে যাবে, তার আগে কিছু প্রক্রিয়া আছে, এগুলো অবশ্যই পালন করতে হবে এবং সবাইকে অবহিত করতে হবে। এটা তো এবং এর উপকারিতা সম্পর্কে উনি ডেমনস্ট্রেশন করছেন, কিন্তু এটা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে হয়তো ডেমনস্ট্রেশন করে দেখাতে হতে পারে। তো এই বিষয়গুলো আছে, এই ধাপগুলো ওনাকে অতিক্রম করতে হবে। আরেকটি বিষয় হলো যে, যেটা উনি বলছেন যে এতে করে দুটো উপকার হবে। একটা হলো যে উর্বরা শক্তিকে সংহত রাখবে, আরেকটি জিনিস হলো যে উৎপাদন খরচ কমাবে। এখন ফার্টিলাইজার তো আমরা যেই আমাদের জমিতে যে উৎপাদন খরচ সব মিলে, তার মধ্যে ফার্টিলাইজার একটা অনেক বড় উৎপাদন খরচ, একটা বড় অংশ জুড়ে আসে ফার্টিলাইজারের খরচটা। তো এখানে যদি উৎপাদন খরচ কমে, তাহলে সার্বিকভাবে উৎপাদন খরচ কমবে, তাতে আমাদের কৃষকরা লাভবান হবে, উপকৃত হবে, এবং তাদের লভ্যাংশটা বাড়বে। আর উনি দাবি করছেন যে এতে করে উৎপাদনও বাড়বে। তো এই সব দিক বিবেচনা করলে এটা আমরা খুবই পজিটিভলি দেখতে পারি এবং খুবই ইতিবাচকভাবে দেখতে পারি। আরেকটি বিষয় হলো যে উনি যে ফার্টিলাইজার যেটা উদ্ভাবন করেছেন, এটা শুধু বাংলাদেশেই প্রথম না, ভারতে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের ন্যানো ফার্টিলাইজার, খুব সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে ন্যানো ফার্টিলাইজার, ন্যানো প্রযুক্তি ব্যবহার করে, এবং এটাকে উনি নাম দিয়েছেন ন্যানো ফার্টিলাইজার। তো এই ন্যানো ফার্টিলাইজার আমার মনে হয় যে এর যথেষ্ট সম্ভাবনা আছে, এবং এটা ওনাকে সম্ভাবনা আছে জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রে উনি বলছেন যে রিসার্চে বেশ কাজ চলছে, এবং আগ্রহ দেখিয়েছেন কিন্তু যে এটি নিয়ে তারা কাজ করবেন। তো এক্ষেত্রে আসলে কতটা তৎপর হওয়া দরকার, মানে কতটা সিরিয়াসলি নেওয়া দরকার? আমার মনে হয় যে এটা এই ক্ষেত্রে সবারই সহযোগিতা করা দরকার, কিন্তু ইউএসএতে কাজ করছেন, এটা বাংলাদেশে এটাকে ডেমনস্ট্রেট করতে হবে, বাংলাদেশের সায়েন্টিফিক কমিউনিটিকে কনভিন্স করতে হবে, এবং বাংলাদেশে যারা এক্সটেনশনের কাজে নিয়োজিত আছে তাদের সঙ্গে কাজ করতে হবে, করে এটাকে প্রমাণ করতে হবে যে এটা আমাদের বাংলাদেশের ফার্মারদের জন্য, কৃষক পর্যায়ে এটা কৃষক বান্ধব হবে, এবং তাতে করে এটা সত্যি সত্যি এটা লাভজনক হবে কৃষকদের জন্য ব্যবহার করা। তো এই স্টেপগুলো ওনাকে অতিক্রম করতে হবে, এবং এক্ষেত্রে এটা তো একটা সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে এটা প্রচার করতে হবে, এবং তার আগে এর ভালো দিক মন্দ দিক কী কী হতে পারে, এবং এটা সায়েন্টিফিক খুঁটিনাটি যেটা আছে এটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা আরও করার দরকার আছে। আর দেখা যায় যে মানে জমিতে অধিক রাসায়নিক সার যখন ব্যবহার করা হয় তখন উর্বরতা কিন্তু কমে যায়। আপনি যেমনটা বলছিলেন যে এইটাতে বলা হচ্ছে বেনিফিট হিসেবে যে দুটার মধ্যে একটা হচ্ছে উর্বরতা
রক্ষা মানে যেভাবে আছে সেভাবে মানে সুরক্ষিত থাকবে আর কি। তো এই ব্যাপারে আপনি কতটা বলতে পারেন যে আসলে যদি থাকে মানে সুরক্ষিত থাকে তাহলে আসলে কেমন? উনি যেটা বলছেন যে 500 ml যদি এটা ন্যানো ফার্টিলাইজার ইউজ করে তাহলে এটা প্রায় 50 কেজি ইউরিয়া ব্যবহারের সমান। তো এটা আমাদেরকে দেখতে হবে যে এটা উনি যেটা বলছেন এটা ফিল্ড লেভেলে কতটা, বাংলাদেশে ফিল্ড লেভেলে কৃষক পর্যায়ে এটা কিভাবে কাজ করছে। উনি হয়তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন যেটা উনি বলছেন, কিন্তু এটা আমাদের সায়েন্টিফিক কমিউনিটি এটাতে কনভিন্সড হতে হবে, তারা এটা দেখবে, তারা এটা কনভিন্সড হতে হবে। আরেকটি বিষয় হলো যে এই প্রযুক্তিটা যদি আমরা প্রচার করতে পারি তাহলে দুটো লাভ। একটা হলো যে আমরা তো ফার্টিলাইজার আমদানি করি। একটা সময় ছিল যখন ইউরিয়া ফার্টিলাইজার আমরা প্রায় 70-75% বাংলাদেশে আমরা উৎপাদন করতাম, কিন্তু পরে সবগুলো ফার্টিলাইজার ফ্যাক্টরি কাজ করছে না, অনেকগুলো বন্ধ হয়ে আছে। তো এমন একটা পর্যায়ে আমাদের এখন প্রায় 70-80% ফার্টিলাইজার আমরা বিদেশ থেকে আমদানি করি, এবং এই আমদানিটা সবসময় নিশ্চিত না কোন কোন দেশ থেকে আমরা আমদানি করতে পারবো, কারণ বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ এইসব কারণে সমস্যা হচ্ছে। আর একটা বড় অঙ্কের বিদেশি মুদ্রা আমাদের দরকার হচ্ছে। তো যদি ফার্টিলাইজারের পরিমাণটা আমাদের কমে, আমদানির পরিমাণ যদি কমে, এবং ন্যানো ফার্টিলাইজার যেটা আমাদের বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি টাকায় সেটা কৃষকরা ক্রয় করতে পারবে। তো এই দিক থেকে আমার মনে হয় যে এটার খুবই মেরিট আছে এবং এটা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার, এবং এটা কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এটা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে। এদিকে দেখা যায় IMF বলছে যে আগামী বছর বাংলাদেশের মূল্যস্ফীতি অর্ধেকে নেমে আসবে। এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ এবং সব জায়গায় কৃষির চাষ হচ্ছে। তো এক্ষেত্রে আসলে কৃষির উৎপাদন কতটা মানে বাড়ানো যেতে পারে বা কতটা কমানো যেতে পারে, আর এক্ষেত্রে এটা কিভাবে মানে সহযোগিতা করতে পারে? দেখেন, IMF যেটা বলছে যে আগামী বছর মূল্যস্ফীতি কমবে, এটা অনেক কিছুর উপর নির্ভর করে, বিশেষ করে কৃষির উৎপাদন। যদি কৃষির উৎপাদন বাড়ে তাহলে খাদ্য মূল্যস্ফীতিটা হ্রাস পাবে। তো কৃষির উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ফার্টিলাইজার একটা খুব বড় ইস্যু। ফার্টিলাইজারের ব্যবহারটা যদি স্বাভাবিকভাবে হয় এবং এর সঙ্গে ইরিগেশনটা যদি ঠিকভাবে দেয়া যায় তাহলে উৎপাদন বাড়বে, এবং উৎপাদন যদি বাড়ে তাহলে উৎপাদন খরচটা কমবে, এবং তাতে করে আমাদের কৃষকরা অপেক্ষাকৃত কম দামে বিক্রি করতে পারবে, এবং যদি বাজার মনিটরিংটা ভালো হয় তাহলে হয়তো যে দামের যে ঊর্ধ্বগতি এটা হ্রাস টেনে ধরা সম্ভব হবে। কাজেই এই ক্ষেত্রে হয়তোবা যেটা প্রেডিকশন করছে যে সামনের বছর কমবে, আমিও মনে করি যে সামনের বছর হয়তো কমবে, কিন্তু তার সঙ্গে উৎপাদনটা একটা বড় ইস্যু, যে উৎপাদন বাড়াতে হবে। কৃষির উৎপাদনটাই হলো সবচেয়ে বড় ইস্যু, এবং আমাদের এই ক্ষেত্রে যে খাদ্য মূল্যস্ফীতি এটা খুব ডমিনেট করে আমাদের সার্বিক মূল্যস্ফীতির বিবেচনায়। তো সেই ক্ষেত্রে যদি কৃষির উপকরণটা সঠিকভাবে সরবরাহ করা যায় তাহলে উৎপাদন বাড়বে, এবং উৎপাদন যদি বাড়ে তাহলে খাদ্যর মূল্যস্ফীতি হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। একটা দেখা যায় যে আমাদের দেশে কিন্তু গবেষণার স্কোপটা খুবই কম, আর যে ধরনের ন্যানো ইউরিয়ার কথা বলছি সেখানে কিন্তু ডিএনএ সহ অনেক কিছু গবেষণার দরকার পড়ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য নতুন একটা সম্ভাবনার দুয়ার যেহেতু খুলে দিচ্ছে, এক্ষেত্রে গবেষণাটা মানে কতটুকু জরুরি এবং সরকার কিভাবে আগাতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কৃষকরা, তাদের মধ্যেও দেখা যায় যে তাদেরও তো এই প্রযুক্তির ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে বা জানতে হবে। তো এজন্য কি কি কাজ করা যেতে পারে বলে দেখেন, এটা আসলে আমেরিকা এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এটার কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে, এবং এটা আন্তর্জাতিক জার্নালও প্রকাশিত হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো এমন একটি পর্যায়ে এটা বাংলাদেশে বিজ্ঞানী যারা আছে, সায়েন্টিফিক কমিউনিটি যেটা বিশেষ করে কৃষির সঙ্গে জড়িত,
তাদেরকে অবহিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা যদি উদ্যোগী হয় এবং তারা যদি এটাকে সার্টিফাই করে এবং কৃষি মন্ত্রণালয় যদি সার্টিফাই করে, স্বাভাবিকভাবে এটা আমাদের বাংলাদেশের সনদ পাবে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ এবং তারপরে সেটা কমার্শিয়াল প্রোডাকশনে যাবে। তো কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়া পর্যন্ত যে উদ্যোগ এবং যে সহযোগিতা এটা তো তিনি পেতে পারেন এবং বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ করে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে ওনাকে সহযোগিতা করতে পারে। আমরা আসলে সেটাই আশা করি যে সরকারি মন্ত্রণালয় যে যেমন সাহায্য করবে তেমনইভাবে বেসরকারি যেগুলো আছে সংস্থা সেভাবে সাহায্য করবে এবং এই প্রযুক্তিটা এগিয়ে যাবে, বাংলাদেশের কৃষিখাত তথা অর্থনীতিতে আরও সমৃদ্ধি আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম কৃষিতে ইউরিয়ার ন্যানো প্রযুক্তি নিয়ে, আর সেজন্য কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি কথা বলছিলেন ডক্টর জাহাঙ্গীর আলম খান।